চলে আসলাম আরেকটা নতুন দুবাই ট্রাভেল ব্লগ নিয়ে। লাইফ উইথ মালিহা অ্যান্ড নাইমের নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম থেকে মাইশা মালিহা বলছি। লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম একদম সেখান থেকেই শুরু করছি। আমরা চলে যাচ্ছি দুবাই মলে এবং তখন প্রায় ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6টার পর। তখনও আকাশে হালকা আলো আছে এবং আমরা দুবাই মল যাচ্ছি। সেখান থেকে আমরা বুর্জ খালিফায় যাব এবং কি করেছি না করেছি সব কিছু কিন্তু আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগে আপনাদের সাথে একটা দারুণ অভিজ্ঞতা শেয়ার করব, বলা চলে আমাদের এই সফরের একটা ভয়ঙ্কর গল্প শেয়ার করব। সেছাড়াও কিন্তু ব্লগের একদম শেষে আছে যে আমরা ডিনার কোথায় করতে গিয়েছিলাম দুবাইয়ের, কোথায় আমরা এত মজার খাবার খেয়েছি, সেগুলো দেখতে হলে জানতে হলে কিন্তু ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা একদম নতুন চ্যানেলে, প্লিজ একটা লাইক দিবেন ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যাবেন। কথা বলতে বলতে আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু দুবাই মলে ঢুকে গেছি এবং এখানে আসলে বলার মতো কিছুই নেই। আপনারা দেখুন, এনজয় করুন। আমি বরং আপনাদের সাথে আমাদের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করি, যেটা আমাদের মক্কা শরীফে হয়েছিল একদম প্রথম দিন, মানে যেদিন আমরা প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়েছিলাম মক্কা শরীফে, যেদিন আমাদের ওমরা হজ ছিল, সেদিনই কিন্তু আমরা ওখানে হারিয়ে গিয়েছিলাম একদম অজানা নতুন একটা দেশে। চোখ ধাঁধানো সব সুন্দর সুন্দর জিনিস, তবে সত্যি বলতে এই মলে সব কিছুর এত বেশি দাম যে কোনো কিছু আসলে কেনার কথা চিন্তাও করা যায় না। বিশেষ করে আমরা যারা লিমিটেড টাকা নিয়ে বিদেশে ঘুরতে গিয়েছি তাদের। তবে হ্যাঁ, যাদের অনেক টাকা আছে তারা তো ইচ্ছা মতো শপিং করেছেই। তবে ওখানকার এই যে এটাকে কাপ দিয়ে একটা ডেকোরেশন করেছে, খুবই সুন্দর। মানে আপনি না এখানে সব কিছু পেয়ে যাবেন, কিছু পাবেন না এমন নেই। মানে একদম পৃথিবীর সব টপ নচ ব্র্যান্ড, সব রকমের একদম চোখ ধাঁধানো যা কিছু আপনার মানে উইশ লিস্টে থাকবে, মনে হবে কখনো না কখনো লাইফে যে এই ব্র্যান্ডের জিনিস যদি পেতাম, ওই সব ব্র্যান্ডের প্রতিটা জিনিস কিন্তু এই মলে আপনি একদম অনায়াসে পেয়ে যাবেন। কিন্তু দামটা অনেক বেশি। তো আমি যেখানে শেষ করেছিলাম যে আমরা প্রথম দিনই হারিয়ে গিয়েছিলাম, আমার দৃঢ় বিশ্বাস আমার এই ব্লগটা যারা দেখছেন, আমার প্রিভিয়াস মক্কা মদিনার যে ট্রাভেল ব্লগগুলো আছে সেগুলো দেখেছেন এবং সেই বিশ্বাস থেকে আমি আজকে এই কথাটা শেয়ার করছি। আশা করছি যে আপনারা আমার এই ব্লগটাও দেখবেন, শুনবেন। আমরা কিন্তু কথা বলতে বলতে একদম বুর্জ খালিফার সামনে চলে এসেছি এবং এখানে কিন্তু ওই সময় দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড় ছিল। আর এই যে এটাই হচ্ছে বুর্জ খালিফা। এখানে কিন্তু এন্ট্রি ফি, মানে এই জায়গাটাতে একদম ফ্রি। আর কিন্তু বুর্জ খালিফায় ঢুকতে হলে আপনাকে গুনতে হবে 149 দিরহাম এবং এই বুর্জ খালিফাটা অনেক লম্বা, অনেক উপরে পর্যন্ত এখানে ওঠা যায় এবং এটার একদম যে টপ ফ্লোর আছে সেখান থেকে বসে পুরো দুবাই শহরটা দেখা যায়। তো সেই জন্য অবশ্যই আপনাকে খরচ করতে হবে এবং আমরা এখানে সেদিন দাঁড়িয়ে একটা চমৎকার শো দেখেছি, যেই শোটা একটু পরে ভিডিওতে আপনারাও দেখতে পারবেন। আপনারা সেই শোটা এনজয় করেন, আমি বরং আপনাদেরকে আমাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা বলি। আমার বিশ্বাস আপনারা আমাদের যারা রেগুলার ব্লগ দেখেন তারা মক্কা মদিনার সবগুলো ব্লগ দেখেছেন। আমার উচিত ছিল তখনই বলা, কিন্তু কোনো একটা কারণবশত আমি ভুলে গিয়েছিলাম। আমাদের এজেন্সি থেকে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল, মানে ছেলেরা আলাদা হজ করবে, মেয়েরা আলাদা হজ করবে, যার কারণে আমার হাজব্যান্ড আর আমার ছেলে প্রথমেই কিন্তু আলাদা হয়ে গিয়েছিল। আমি, আমার মেয়ে, আমার মা, আমরা তিনজন এজেন্সির লোকদের সাথে ছিলাম, মানে মহিলাদের সাথে ছিলাম। তো যথারীতি আমরা যেদিন প্রথম দিন মক্কা শরীফে গিয়েছি, একে তো আমরা ট্রাভেল করে অনেক টায়ার্ড, তার উপরে আমরা আবার সাথে ওখানে পৌঁছেই হজ করতে চলে গিয়েছি। আর সবাই হয়তো আপনারা জানেন যে মদিনা মক্কায় মানে কাবা ঘরের সামনে, রওজা শরীফের সামনে অনেক ভিড় থাকে। বিশেষ করে কাবা ঘরের সামনে নামাজের ওয়াক্তে এত ভিড় থাকে যে আপনি যদি ওই সময় ওখানে যার সাথে আপনার পরিচয় আছে বা চেনা জানা মানুষের সাথে যদি আপনি ভালো করে অ্যাটাচ না থাকেন, আপনি
একদম মুহূর্তে হারিয়ে যাবেন। এবং সেটাই আমাদের সাথে হয়েছিল। আমরা হজ পালন শেষে যেহেতু আমাদের সাথে আমাদের ইমাম সাহেব ছিল, উনি আমাদেরকে সহি তরিকা মতো হজ পালন করিয়েছিল। এবং যতক্ষণ পর্যন্ত আমরা কাবা ঘরের পাশে ছিলাম, আমরা এজেন্সির লোকদের সাথে মানে আমাদের ওই গ্রুপের মহিলাদের সাথে হাত ধরে ধরে হাঁটছিলাম যাতে আমরা হারিয়ে না যাই। এবং এজেন্সি থেকে আমাদেরকে একটা কার্ড দেওয়া হয়েছিল, যে কার্ডটা ছিল আমাদের হোটেলের, এবং বলাও হয়েছিল যদি কোনো কারণে হারিয়ে যান এই কার্ডটা যে কাউকে দেখালে আপনাদেরকে পৌঁছে দিবে। যাই হোক, আমরা যখন বের হচ্ছি মানে আমাদের হজ শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি, ওই সময় ঠিক আমার স্যান্ডেলের স্লিপ করে এবং আমার স্যান্ডেলটা ছিঁড়ে যায় ওই জায়গায়। এবং আমি জাস্ট স্যান্ডেলটা ঠিক করব মানে পড়ছি, ওরা আমাদেরকে ফেলে আগিয়ে যায়। মানে আমরা আসলে ওদেরকে যে বলবো একটু দাঁড়ান আমাদের জন্য, ওই সুযোগটা হয়নি, কারণ ওখানে আসলে এত ভিড় ছিল যে আমরা কথাটা আর বলতে পারিনি। আমার আম্মু শুধু আমার পাশে ছিল, আমার বেবি, আমার মা, আর বাকি সবাই ওই মুহূর্তে আমাদেরকে ফেলে অন্য জায়গায় চলে গেছে। এবং জাস্ট চোখের পলকে আমি তাকিয়ে দেখলাম যে আমাদের গ্রুপের কেউ নেই, আমরা ওখানে একা। মজার আর ইন্টারেস্টিং পার্টটা শুরু হবে এখন, কারণ ওখানে যখন আমরা হারিয়ে গেছি ওই মুহূর্তে আমার খুব কান্না পাচ্ছিল। কারণ কি, আমি ওখানে কিছুই চিনি না। আমার ভাইয়া অনেকবার করে বলে দিয়েছিল যে মক্কা শরীফে নেমে মাত্র এয়ারপোর্টে সিম নিয়ে নিতে, কারণ ওখানে হারিয়ে যাওয়ার খুব বেশি চান্স থাকে। কিন্তু আমরা তাড়াহুড়া করে আর সিম নিইনি। আপনারা এই ভুলটা করবেন না। আপনারা সবার আগে যে কজন আছেন আলাদা আলাদা সিম নিয়ে নেবেন। ওখানে কিন্তু যেহেতু অনেক অতিথি যায়, আলাদা করে একটা গেস্ট সিম পাওয়া যায়, যেটা শুধুমাত্র আপনি মক্কা শরীফ মদিনা শরীফে ব্যবহার করতে পারবেন। তো যেটা হয়েছিল, হারিয়ে যাওয়ার পর আমি যখন রিয়ালাইজ করলাম যে আমরা এখন আমাদের হোটেল পর্যন্ত পৌঁছাতে পারবো না, এবং ঠিক আমরা মক্কা শরীফের বাইরেই মানে এহরাম শরীফেই আমরা হারিয়ে গিয়েছিলাম। এবং জায়গাটা এত বড়, এবং ওদিন আমাদের ফার্স্ট দিন, আমরা কিছুই চিনি না, কিছুই না। মজার বিষয় হচ্ছে আমি ওখানে যাকেই পাচ্ছিলাম, বিশেষ করে সিকিউরিটি গার্ডগুলোকে আমি জিজ্ঞেস করছিলাম যে ইংরেজিতে যে আমাদের হোটেল রুম কোনটা বা এই লোকেশনটা আমাদেরকে একটু বলে দেন, কোন দিকে যাব, ইংরেজিতে বলছিলাম। আর আমার আম্মু সবাইকে বাংলায় জিজ্ঞেস করছিল যে আমরা তো হারিয়ে গেছি, আমাদেরকে একটু বলো, আমাদের হোটেল রুমটা একটু খুঁজে দাও। একে তো ওই মুহূর্তে খুব রাগ হচ্ছিল যে হারিয়ে গেছি একটা ভুলের কারণে, আর ওদিকে আমার আম্মু বাংলায় কথা বলছিল সবার সাথে, আরও বেশি রাগ হচ্ছিল। পরবর্তীতে আমি দেখলাম যে ওরা কেউই ইংরেজি বুঝে না। আমি যখন ওদেরকে ইংরেজিতে বলছিলাম, ওরা আমাদেরকে ইশারা করছিল যাতে আমরা সামনে মুভ করি। আর আমার আম্মু তো অনর্গল বাংলায় বলেই যাচ্ছিল যে আমরা হারিয়ে গেছি, এখন আমরা কিভাবে যাব, কি করব, এইসব। আর এরপর আমি না ওই সময় মানে অস্থির হয়ে বারংবার ইংরেজিতে কথা বলেই যাচ্ছিলাম, কারণ আমি বুঝতেই পারছিলাম না কান্না করার অবস্থা। এদিকে আমার আম্মু বাংলায় কথা বলতে বলতে হঠাৎ এক বাঙালি প্রবাসী ভাই আমাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে যে আন্টি কি হয়েছে আমাকে বলেন, আমি বাংলাদেশের একজন প্রবাসী। অতঃপর সেই ভাইয়া আমাদেরকে আমাদের লোকেশন পর্যন্ত সহি সালামতে পৌঁছে দেন। আল্লাহ অনেক রহমত করুক আমার সেই বাঙালি ভাইকে। আর আমি সেদিন রিয়েলাইজ করলাম যে ওরা না ইংরেজি কথাটা বুঝে না, ওরা উর্দু কথাটা খুব ভালোভাবে বুঝে। আপনাদের ফ্যামিলি থেকে একদম প্রথমবার যারা যাবে ওদেরকে বলে দিবেন ওখানে গিয়ে বাইরের দেশের কারোর সাথে কমিউনিকেট করতে হলে যাতে ইংরেজিতে কথা না বলে উর্দুতে কথা বলে। ওরা উর্দুটা একদম সবাই বুঝে, ইংরেজিটা কেউ বুঝে না, আর বাংলা তো বোঝার প্রশ্নই আসে না আমাদের বাঙালি ছাড়া। তো যাই হোক, এরপর আমি রিয়েলাইজ করলাম কি, এই যে আমার আম্মু, আমি ধরে নিয়েছিলাম একটা বোকামি করছে, বাংলায় কথা বলছে, এখানে বাংলাটা কে বুঝবে, অথচ ঠিক ওই বাংলা কথার জের ধরেই আমরা সেদিন ঠিক মতো সহি সালামত মতো আমাদের রুম পর্যন্ত পৌঁছেছি। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা চলে গিয়েছিলাম দুবাইয়ের সবচেয়ে লার্জেস্ট 7 স্টার হোটেলের সামনে। এই জায়গাতে সবাই গিয়ে, একটা বিচ আছে, সেই বিচের পানিতে মানে পানির পাশে বসে ওই মুহূর্তটা এনজয় করছিল, এবং আমরাও সেটা করেছি। আর 7 স্টার হোটেলে ঢুকার বা ওখানে থাকা খাওয়ার কি পরিমাণ পেমেন্ট বা খরচ সেটা তো আপনাদেরকে আলাদা করে বলতে হবে না, যার কারণে আমরা ভিতরে তো যাইনি, তবে বাইরে থেকে কিন্তু আমরা খুব এনজয় করেছি। তো যাই হোক, এই ব্যাপারটা বা এই গল্পটা থেকে আপনাদেরকে একটা কথাই বলবো, প্রথমত আপনারা যে কোনো দেশে, সেটা শুধু মক্কা মদিনা না, যে কোনো দেশেই যখন যাবেন সাথে সাথে ওখানে গিয়ে ওখানকার ট্রাভেল সিমগুলো নিয়ে নেবেন, এবং আপনাদের যতজন মেম্বার থাকবে সবাইকে আলাদা আলাদা করে সিম দিয়ে দেবেন। কারণ ফোন ছাড়া কমিউনিকেট করা যে কতটা টাফ সেদিন আমি বুঝতে পেরেছিলাম, এবং যে কোনো ভিন দেশে হারিয়ে যেতেই পারেন, যদি হাতে ফোন থাকে, সেখানকার একটা সিম থাকে, আপনারা কিন্তু একদম সহজেই যোগাযোগ করে নিজেদেরকে ক্যাচ করতে পারবেন।
আরেকটা ভুল যেটা আপনারা করবেন না সেটা হচ্ছে আপনাদের বাসা থেকে বা ফ্যামিলি থেকে সিনিয়র কেউ যদি ওখানে যায় সবাইকে বলে দিবেন যে যাতে ওখানে গিয়ে যাদের সাথে যাচ্ছে তাদের সাথে থাকে, কোনো একটা মুহূর্তের জন্য যাতে এদিক সেদিক কোনো কিছুতেই যাতে খেয়াল না করে, বা যদি হারিয়েও যায় সেখানে উর্দুতে যাতে কথা বলে, কারণ ওখানে একদম সবাই মক্কা মদিনা সৌদি আরবের পুরো দেশটাতে এবং এই যে আমরা দুবাই গিয়েছি দেখলাম যে সবাই একদম উর্দুতে কথা বলে। এই তো কথা বলতে বলতে আজকের ব্লগে একদম শেষ দিকে, যেখানে আমরা ডিনার করতে চলে এসেছি দুবাইয়ের পিৎজা হাটে। এবং পিৎজা হাটে আজকে আমরা খাবো অনেক বিশাল সাইজের অনেকগুলো ফ্লেভারের একসাথে কম্বো ছিল, মানে 4টা ফ্লেভারের আলাদা আলাদা একসাথে একটা কম্বো ছিল পিৎজার। সেই পিৎজাটা আমরা নিয়েছিলাম, সাথে ফ্রাইজ ছিল, আরও অনেক কিছু ছিল। টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশের পিৎজা হাটের পিৎজা আমার একদম ভালো লাগে না, তবে এই দুবাইয়ের পিৎজা হাটে যখন পিৎজা খেয়েছি ওই পিৎজার স্বাদ আমার মুখে লেগে আছে এখনও। ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখছেন, যদি একটু ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে আমাকে সাহায্য করবে। আর হ্যাঁ, আমি জানি অন্যান্য ট্রাভেল ব্লগারদের মতো আমাদের ব্লগগুলো হয়তো ঠিক সেরকম চোখ ধাঁধানো না, তবে খুব সাধারণ। আপনার ঠিক আপন মানুষটা কোনো জায়গায় ঘুরে এসে আপনাকে যে রিভিউটা শেয়ার করবে এক্স্যাক্টলি তেমন, মানে আমরা আপনাকে একদম অনেস্ট একটা রিভিউ শেয়ার করব যে এই জায়গায় যাবেন, এই জায়গায় যাবেন না। সো এই যে আমাদের পিৎজাটা চলে এসেছে, দেখে কি বোঝা যাচ্ছে যে এটা কত ইয়ামি ছিল। এটা অনেক অনেক ইয়ামি ছিল। আচ্ছা, যাই হোক, একদম শেষের দিকের ভ্লগের আপনারা যারা এতক্ষণ পর্যন্ত সঙ্গে আছেন সবাইকে অনেক 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 থ্যাঙ্কস জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।